আজকে জানেন যে আজকে আমাদের যেটাকে আমরা ইনঅগ্রাল সেশন বলছি, উদ্বোধনী অনুষ্ঠান, সেটা আজকে সকালে হয়েছিল। সেই অনুষ্ঠানটাতে প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে ছিলেন, আপনারা এটাও দেখেছেন। তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও। মানে ফরচুনেটলি আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ইউজুয়াল প্রোগ্রামের টার্ন আউট রেট থাকে 85%, 90% বেস্ট কেসে, কিন্তু আজকে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে এত বেশি মানুষ এসে উপস্থিত হয়েছেন, অলমোস্ট যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সবাই চলে এসেছেন। তো আমরা সবাইকে এক পর্যায়ে গিয়ে অ্যাকোমোডেটও করতে পারিনি। তো আমাদের একটা ফ্লো ওভার রুম ছিল যেখানে লাইভ স্ক্রিন দেওয়া ছিল, ওখানে আমাদের কিছু গেস্টকে জায়গা দিতে হয়েছে। বাট আমি এটাকে আবার একটু পজিটিভলিও দেখি যে আমাদের এই পুরো প্রোগ্রামটার ব্যাপারে প্রচন্ড আগ্রহ, অনেকের আগ্রহ ছিল। অনেকে আমি দেখেছি, আমার আজকে রাস্তায় দেখা হয়েছে ইন্টারকন্টিনেন্টালের মাঝখানে রিসেপশন এরিয়াতে বিভিন্ন জায়গায় অনেক নতুন উদ্যোক্তা, ওনারা আনফর্চুনেটলি টিকিট পাননি, কিন্তু ওনারা তারপরেও এসেছেন, রেজিস্ট্রেশন করতে পারেননি, এসেছেন জাস্ট যদি কিছু ইনভেস্টারের সাথে পরিচয় হয়, দেখা হয়, এগুলো করার জন্য। সো সব মিলিয়ে আমার মনে হয় যে সকালের প্রোগ্রামটার অনেক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সবার মধ্য থেকে। আমি ইনফ্যাক্ট আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে বা আপনাদের মনে হয় যে এটা ভালো হয়েছে, এটা ভালো হয়নি, আমি অ্যাকচুয়ালি কিন টু হিয়ার দ্যাট। আর আজকে আমাদের সারাদিনের যেই শিডিউল সেটা আমি একটু জাস্ট কুইকলি রান ডাউন করি। ওটার পরে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের যে নতুন উদ্যোক্তারা আছেন তাদের সাথে একটা ইউথ এন্টারপ্রেনারশিপ এক্সিবিশন ছিল, যে ইউএনডিপির এবং গ্রামীণ ফোন টেলিনরের সময় কাটিয়েছেন। কিছু উদ্যোক্তাদের কাছ থেকে তারা কি বিজনেস করছে সেগুলো শুনেছেন, যেখানে একটু ছোট্ট করে বক্তৃতা দিয়েছেন। আর তারপরে উনি চলে যাওয়ার পরে আমরা অনেকগুলো আজকে বাইল্যাটারাল মিটিং দেখেছি। তো আমাদের বেশ কিছু উপদেষ্টা আজকে সারাদিন এখানেই ছিলেন। আমাদের কমার্স অ্যাডভাইজার, যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এরকম বেশ কিছু সিনিয়র অফিসিয়াল, এনবিআর এর চেয়ারম্যান, এরকম অনেকেই আজকে সারাদিন এখানে ছিলেন। ওনাদের সাথে ইনভেস্টারদের আমরা বেশ কিছু মিটিং সেট আপ করেছিলাম। ইনভেস্টাররা লাস্ট 2 সপ্তাহ ধরে অনেক মিটিং রিকোয়েস্ট করেছিল, ডিফারেন্ট স্লট দিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন মিনিস্ট্রির লোকজনও ছিলেন, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট থেকে ছিলেন, এনার্জি থেকে ছিলেন, যেগুলো কি মিনিস্ট্রি সেই মিনিস্ট্রিগুলো থেকে ছিলেন। সেই মিনিস্ট্রির সাথেও আমরা তাদেরকে মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম। তো সারাদিন তারা বিভিন্ন মিটিং টিটিং করেছেন এবং তাদেরকে আমরা যে 360 ভিউটা দেওয়ার চেষ্টা করেছি, সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এই মিটিংগুলো সেট আপ করার জন্য। আমাদের আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওখানে আমাদের প্যারালালি বেশ কিছু প্রোগ্রাম চলেছে। সো প্রধান উপদেষ্টা ফেরত যাওয়ার পরে ওনার সাথে আমাদের ইউকে যে ট্রেড টিমটা এসেছিল তাদের সাথে মিটিং ছিল। এরপরে জারার বা ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন, তো জারার ফুল ম্যানেজমেন্ট টিম, ইনফ্যাক্ট ইন্ডিটেক্সের ফুল ম্যানেজমেন্ট টিম এখন বাংলাদেশে, তো ওনারা গিয়েছিলেন দেখা করতে। আর তারপরে হোলসিমের যে এশিয়ার হেড এসেছেন, উনি গিয়েছিলেন দেখা করতে। এবং একটু পরে আপনারা দেখেছেন যে আমরা মাত্র একটা ডিপি ওয়ার্ল্ডের সাথে একটা প্রোগ্রাম শেষ করলাম। ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান, উনি আসলে খুবই ভিআইপি, ইনফ্যাক্ট ইউএইতে উনি একজন বড় ভিআইপি, ভেরি ক্লোজ টু দ্য রয়্যাল ফ্যামিলি। উনি এসেছেন আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে, ইনভেস্টমেন্ট সামিট অ্যাটেন্ড করতে। উনি একটা ছোট্ট প্রোগ্রাম করলেন, অবশ্য আমাদের পুরাই ফুল ছিল, আমরা সবাইকে জায়গা দিতে পারিনি। 200-300 পরে আমাদের একসময় দরজা বন্ধ করে দিতে হয়েছে। সো ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব। জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে, যেটা ইউএইর ইকোনমির প্রায় 25% কন্ট্রিবিউট করে। সো সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাথারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান করার চেষ্টা করছি এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এই ফার্দার আলাপ আলোচনা করবেন। আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএই যাবে বোঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কিভাবে অপারেট করে, অপারেশনাল জিনিসটা কিভাবে কাজ করে, এখান থেকে ইকোনমিক বেনিফিটটা আমরা কিভাবে পেতে পারি। তার আগের মিটিংগুলো নিয়ে যদি একটু কথা বলি, আজকে ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন উনি বলেছেন, ওনার আমি যদি সামারাইজ করি, উনি বলেছেন যে উনি লাস্ট জীবনে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন এবং ওনাদের অনেকগুলো বেশ বড় বড় ব্র্যান্ড আছে। সবাই জারার কথা বলে, বাট এর সাথে মাসিমো দুটি কিছু ব্র্যান্ডের ওনারা ব্র্যান্ড ওনার। তো ওনার ভিউ হচ্ছে যে বাংলাদেশে না আসলে আসলে ওনার বাংলাদেশ সম্বন্ধে এই আইডিয়াটা কখনোই তৈরি হতো না। এবং ইন্ডিটেক্সের গল্পটা আসলে বাংলাদেশের গল্পের মতো, কারণ ওনারা বাংলাদেশে শুধু কিন্তু ব্যবসা করতে আসেননি, ওনারা গতকালকে এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন, ওখানে ওনারা করেছেন 50 জন ফিমেল ওয়ার্কারের জন্য। সো ওনারা জেনুইনলি ফিল করেন যে ওনারা বাংলাদেশের আইডেন্টিটির পার্ট এবং ওনারা চেষ্টা করবেন যে বাংলাদেশের সাথে এই রিলেশনশিপটা আরো ডিপেন্ড করতে। তো আমরা জিজ্ঞেস করছি যে আর কি করতে পারি আমরা ওনাদেরকে আরো বেশি করে বাংলাদেশ থেকে সাপ্লাই নেওয়ার জন্য, এইসব ব্যাপারে আমাদের কিছু কথাবার্তা হয়েছে।
ইউকের যে ট্রেড ডিলও ওনারাও ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলেছেন। আপনারা দেখেছেন যে ওনাদের যে ব্যারনেস রোজি উইন্টারটন উনি আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রেখেছিলেন। তো সেই বক্তৃতার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে ওনাদের একটা হোল হার্টেড সাপোর্ট ফর ইন্টারিম গভর্নমেন্ট, এবং বাংলাদেশে যে 2035 এর কথা আমরা আজকে যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা করেছি যে আমাদের ভিশনটা কি, সেই ভিশনটাকে সাপোর্ট করার জন্য ওনাদের ফুল সাপোর্ট, ওনাদের ফুল সাপোর্টটা আমাদেরকে দিবেন, সেটা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি হোক, এডুকেশন হোক, হেলথ কেয়ার হোক। আজকে চিফ অ্যাডভাইজারের সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলে আমরা চেষ্টা করছি ওই জায়গাটা ইউকের সাথে কোনো ধরনের কোলাবোরেশনে যাওয়া যায় কিনা। এর সাথে যেটা বললাম যে লাফার্জ হোলসিমের আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে, সেটা নিয়ে আমরা ওনাদের সাথে কাজ করছি। ওনাদের বেশ কিছু সমস্যা ওনারা ফেস করেছেন বিদেশি ইনভেস্টর হিসাবে। আমি প্রতি প্রেস কনফারেন্স এসে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টরদেরকে কিভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি। তো এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য। আর সকালের প্রোগ্রামে আপনারা দেখেছেন যে আমরা পাঁচটি সংস্থা বা ইন্ডিভিজুয়ালকে আজকে অনার করেছি। তার মধ্যে 4টি সংস্থা যারা প্রাইজ পেয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে। এটা আমরা প্রথমবারের মতো করলাম। আমরা একটা এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড যেটা দেওয়া শুরু করলাম। আমরা চেষ্টা করবো এটা প্রতি বছর কন্টিনিউ করার জন্য। তা আমাদের যে ফ্যাব্রিক লাগবে, যারা ইনোভেশনে পেয়েছেন, লোকাল ইনভেস্টর স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, ইএসজির জন্য পেয়েছেন ওয়ালটন, এবং বিদেশি ইনভেস্টর ফরেন ইনভেস্টর ক্যাটাগরিতে পেয়েছেন বিকাশ। এটা নিয়ে বাংলাদেশি কোম্পানি তাহলে ফরেন ইনভেস্টর ক্যাটাগরিতে কেন পেলেন? তাদেরকে আমাদের ফরেন ইনভেস্টর ক্যাটাগরির যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে যে মেজরিটি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয়, 50%-এর বেশি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয়, তাদেরকে আমরা একটা ফরেন ইনভেস্টর কোম্পানি বলছি। তো বিকাশের ক্ষেত্রে সেটাই হয়েছে। বিকাশের কিন্তু বড় বড় ইনভেস্টররা হচ্ছে আইএফসি, গেটস ফাউন্ডিং অ্যান্ড ফাইন্যান্সিয়ালস। তারা মিলে আসলে মোর দেন 50% অফ বিকাশের ওনারশিপ। তো আর ফাইনালি আমরা আজকে কি হাকসংকে বাংলাদেশে অনারারি সিটিজেনশিপ ঘোষণা করেছি। আপনারা দেখেছেন যে ওনার জন্য এটা খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল। যারা ভিডিওটা দেখেছেন, যারা এক্সপিরিয়েন্স করেছেন, তার জন্য ইমোশনাল মোমেন্ট ছিল। সো এরকম আমাদের আসলে এরকম অ্যাম্বাসেডার দরকার। উনি এখন যখন কোরিয়া যাবেন, উনি কিন্তু এখন বাংলাদেশের জন্য একটা ডিফারেন্ট ভাবে বাংলাদেশকে দেখবেন, ডিফারেন্ট ভাবে বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করবেন, কারণ উনি এখন নিজে বাংলাদেশের পার্ট। উনি সবসময় করে আসছেন 45 বছর ধরে, বাট এখন we have made it permanent. সো এই ছিল আমাদের সারাদিনের প্রোগ্রাম। আমাদের একটা ব্রেকআউট সেশনও হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন আজকে রিনিউয়েবল এনার্জির উপর একটা ব্রেকআউট সেশন করেছেন। আমাদের এনার্জি অ্যাডভাইজার ছিলেন, আরো বড় বক্তারা ছিলেন আজকে ওখানে সারাদিন। এগেন আমি আবারও আমাদের 300 মানুষের ক্যাপাসিটিতে আমাদের যেই পরিমাণ ইন্টারেস্ট ছিল, প্রায় 500-এর বেশি মানুষ এসে হাজির হয়ে গেছেন। তো আমরা তাদেরকে যতটুকু অ্যাকোমোডেট করা সম্ভব অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। তো আমাদের ভবিষ্যতে হয়তো এই প্রোগ্রামটাকে আগামী বছর আমরা যখন করার চেষ্টা করবো, আমরা এটাকে চিনমৈত্রীতে নিয়ে যাব, কারণ ক্লিয়ারলি দ্য ডিমান্ড ইজ দেয়ার, দ্য এক্সাইটমেন্ট ইজ দেয়ার। সো আমরা এটাকে আমাদের লোকাল ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট দুটাকেই আমরা একটা মোমেন্টাম দিতে পারবো হয়তো। আমি এখানে থামি, কোয়েশ্চেন নিব। আমি একটু জাস্ট টাইম চেক করে নিচ্ছি। বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে। একটা বাংলাদেশি এমপ্লয়ি অথবা বাংলাদেশি পার্টনার, তার যে ওভারঅল লাইফস্টাইল, তার টেস্ট, তার কালচার, এই জিনিসগুলোকে আমাদের ইনভেস্টরদের সামনে তুলে ধরতে হবে। তো সেটা নিয়ে আজকে সন্ধ্যায় একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হচ্ছে ইনভেস্টরদের জন্য। সেটা সন্ধ্যা 7:30টায় শুরু হবে। সেই কারণে আপনাদেরকে এখন একটু হাই লেভেল আইডিয়া দিয়ে রাখি। আমরা প্রোগ্রামটা পরে আপনাদেরকে শেয়ার করব, ফুল প্রোগ্রামটা। এই প্রোগ্রামটাতে আমরা বাংলাদেশ থ্রু আ ডিফারেন্ট লেন্স এরকম একটা কনভারসেশন করার চেষ্টা করছি ওনাদের সাথে। তো ডিফারেন্ট লেন্স বলতে আমরা যেটা বুঝাই যে ক্লাসিক ব্যবসায়ী লেন্সের বাইরে। তো ডিফারেন্ট লেন্সে আমরা কাদেরকে নিয়ে আসছি আমি সেটারও একটু প্রিলুড দিই। আমরা বাংলাদেশ থ্রু অ্যান আই অফ আ ফটোগ্রাফার বলে একটা সেকশন আছে, সেখানে আমাদের শহীদুল আলম ভাই, ড্রিক গ্যালারির, উনি একটা প্রেজেন্টেশন করবেন যে ফটোগ্রাফারের দৃষ্টি থেকে বাংলাদেশটা কীরকম। এরপরে আমাদের যে আর্কিটেক্ট আছেন মেরিনা তাবাসসুম, উনি একটা ডেলিবারেশন করবেন যে একটা আইজ অফ অ্যান আর্কিটেক্ট বাংলাদেশ আসলে দেখতে কিরকম। আমরা আমাদের ফুটবলার, এখন তো ফেমাস ফুটবলার আছে, ভিডিও ওনার পয়েন্ট অফ ভিউ থেকে মানে ফ্রম এ ফুটবলার্স পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ আসলে দেখতে কিরকম। আর তারপরে আমাদের একটা বেঙ্গল সিম্ফনি, যারা ইমন চৌধুরীর যে টিমটা, ওনাদেরকে একটা ক্লাসিক বাংলাদেশি যে একদম হার্ড কোর মিউজিক, সেই মিউজিকের ভিতর দিয়ে নিয়ে যাবেন, এই মিউজিক্যাল জার্নির ভিতর দিয়ে নিয়ে যাবেন।
15-20 মিনিটের জন্য। ফাইনালি আমাদের একটা ফ্যাশন শো আছে ওখানে, সেটা হচ্ছে বাংলাদেশি জামদানি, বাংলাদেশের রিক্সা, বাংলাদেশের যে ট্রেডিশনগুলো সেইগুলোকে আপহোল্ড করার জন্য, সেইগুলোকে শোকেস করার জন্য আমরা একটা ফ্যাশন শোর মতো অর্গানাইজ করেছি মিউজিকের সাথে সাথে। সো দ্যাটস জেনারেলি দ্য সাইজ অফ দ্য প্রোগ্রাম। আপনারা ভিডিওটা হয়তো সামনে পেয়ে যাবেন, বাট আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট। আমার ধারণা যে এই প্রোগ্রামটার শেষে একজন বিদেশি ইনভেস্টর যিনি প্রথমবারের মতো, আজকে ইনফ্যাক্ট আমি যাদের সাথে কথা বলেছি অনেক বড় বড় ইনভেস্টর আজকে আমাকে বলেছেন যে ওনারা আগে কখনো বাংলাদেশে আসেননি, এই প্রথমবার আসলেন। তো তাদের জন্য আসলে বাংলাদেশের এই ফুল 360 ভিউটা খুব দরকার, নট অনলি দ্য বিজনেস এনভায়রনমেন্ট বাট হাউ দ্য পিপল আর। সো ওইটাকে আমরা আজকে দিন শেষে আমাদের গোল হচ্ছে যে ওই জায়গাটায় পৌঁছানো, যে ওনারা যখন এই দেশ থেকে ফেরত যাবেন, বাংলাদেশ থেকে ফিরে যাবেন, তখন ওনাদের বন্ধু বান্ধব, ওনাদের কলিগ, এদের কাছে যখন ওনারা বাংলাদেশের গল্পটা বলবেন, যে এক্সপিরিয়েন্স ছিল, ওনারা একটা ফুল পিকচার দিতে পারেন এবং আমাদের হয়ে ওনারা অ্যাম্বাসেডর হিসাবে কাজ করবেন। সো আমি এখানে থামি, আমার হাতে অ্যাজ আই সেড আমার আনফরচুনেটলি 15 মিনিট সময় আছে। আমরা অল্প কয়েক আজকে অ্যান্ড উই উইল ডু আ র্যাপ আপ। আগামী সপ্তাহে আমরা ফুল সামিট নিয়ে কোনো একটা সময় আপনাদেরকে একটা ফুল কভারেজ দিব, ঠিক আছে? ধন্যবাদ। একটা বিষয় একটু জানতে আচ্ছা, চাচ্ছিলাম, আজাদ ভাই বলুন। একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে গত 2 দিনে মিডের সরাই, তারপরে কোরিয়ান ইপিজেড এবং জাপান ইপিজেড যে ফরেন টিমটা গিয়েছে, তাদের রিয়াকশনটা কেমন? এটা মনে হয় আমরা গতকালকে একটু কভার করেছিলাম, আপনাদের অনেকে মিডিয়া থেকেও গিয়েছেন। আমি যতদূর জানি যে অনেক ইনভেস্টর আসলে মিডিয়াও ইন্টারভিউ করার সুযোগ পেয়েছে। জেনারেলি দ্য রিয়াকশন ইজ ভেরি পজিটিভ এবং আমাদের যেটা টেক সেটা হচ্ছে যে ওনারা এটা খুব অ্যাপ্রিশিয়েট করেছেন যে আমরা ওনাদেরকে ফিজিক্যালি নিয়ে গেছি। ফিজিক্যালি নিয়ে যাওয়াতে যেটা হয় যে আপনি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখলে সুবিধা হয় যে আসলে কিসে উনি ইনভেস্ট করতে যাচ্ছেন। ইনফ্যাক্ট গতকালকে তো শুনেছেন যে একটা কোম্পানি ওখানে অন দ্য স্পট একটা ইনভেস্টমেন্ট কনফার্ম করেছেন। এটা বলতে গিয়ে আমার আসলে মনে পড়লো, সরি আমি 2টা টপিক মিস করেছি। আজকে 2টা কাগজ সাইন করা হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। একটা হচ্ছে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যারা তাদের সাথে বিডা একটা এমওইউ সাইন করেছে। আমি আগেও বলেছি যে আমাদের পুরো সোসাইটিটাতে সবসময় আসলে এন্টারপ্রেনারদেরকে ফোকাস করলে হবে না, তাদের সাথে যারা কাজ করে, আমাদের যেই ওয়ার্কার্স। আজকে নাসিম মনসুর ভাইয়ের প্রেজেন্টেশন যারা দেখেছেন তারা দেখেছেন যে আমাদের ইকোনমিটাকে যে আমাদের ইকোনমির যে চাকাটা, সেই চাকাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এন্টারপ্রেনাররা শুধু একা তো আর করেন না, সাথে তাদের ওয়ার্কফোর্স যেটা আছে, আমাদের শ্রমিকরা করেন। তো আমাদের লেবার রাইটসের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো, অনেক নিচে। সেটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো আমরা এখন আইএলওর সাথে এমইউটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য যে আমরা ভবিষ্যতে এফডিআই অ্যাট্রাক্ট করতে চেষ্টা করব, বাট আমাদের লেবার রাইটসকে কম্প্রোমাইজ না করে। এবং আরেকটা সত্যি কথা হচ্ছে যে পৃথিবী যেদিকে যাচ্ছে, তাদের লেবার রাইটসকে যদি আমরা কম্প্রোমাইজ করতে থাকি, একসময় আসলে বাংলাদেশ থেকে কেউ কোনো প্রোডাক্ট নেবে না। বাংলাদেশের ওই লেবার স্ট্যান্ডার্ডটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া উইল বিকাম আ মিনিমাম রিকোয়ারমেন্ট ফর আ লট অফ ক্লায়েন্টস। সো আমাদেরকে ওইটাকে ম্যানেজ করতেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা এমইউ সাইন করেছি আজকে, সেটা হচ্ছে হান্ডা গ্রুপের সাথে, একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার। তারপর $150 মিলিয়ন মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে। তো তাদেরকে আমরা, এবং সেই ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে ফলো থ্রু করে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে, তাহলে প্রায় 15,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তো তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় জমি অ্যালোকেট করার চেষ্টা করছি, কারণ তারা একদম এন্ড টু এন্ড একটা সলিউশন নিয়ে আসছে, একদম বুভেন থেকে শুরু করে অল দ্য ওয়ে ডাউন টু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং। সো হান্ডা গ্রুপের সাথে আজকে আমরা যে কাগজটা সাইন করলাম, সেটা এসেনশিয়ালি আমাদেরকে এনশোর করলো যে $150 মিলিয়ন একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে। তার চেয়েও বড় কথা যে 15,000 লোকের আশা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এটার মাধ্যমে। আমার একটা প্রশ্ন আছে, আমাদের আজকে পলিটিক্যাল দলগুলোর সাথে ছিল মিটিং ছিল জামাত ইসলাম এবং বিএনপির সাথে, এবং তাদের ইনভেস্টরদের একটা বড় কনসার্ন হলো যে পলিসি কন্টিনিউশন থাকবে কিনা। এবং আমার ধারণা আপনাদের কাছেও তাদের এই কনসার্নটা আছে। তো আপনারা তাদের কাছে কি জবাবদিহিতাটা কিভাবে করেছেন যে পলিসি কন্টিনিউশনটা বিএনপির ক্ষেত্রে কিভাবে নিশ্চিত করবে? ধন্যবাদ। সো আজকে 3টা পলিটিক্যাল পার্টিও আপনারা জানেন যে তাদের মিটিং রুমে তারা ছিলেন। ইনফ্যাক্ট কালকেও সম্ভবত থাকবেন। ওনাদের সাথে অনেক ইনভেস্টর মিটিং করতে চেয়েছেন। সো প্রথমত এনসিপি, জামাত এবং বিএনপি সবাইকে অনেক ধন্যবাদ। ওনারা যে কষ্ট করে একটা টিম পাঠিয়েছেন, সবাই টিম পাঠিয়েছেন। ইনফ্যাক্ট অনেকে ক্রিয়েটিভলি তাদের নিজেদের ব্রোশার করেছেন, তাদের ভিউ কি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ব্যাপারে ওরকম পেপার্স করেছেন, গিফট রেডি করেছেন ইনভেস্টরের জন্য। তো সব ব্যাপারে সবগুলো ক্ষেত্রে আমি বলবো যে ওনারা আসলে খুবই ফোর্থকামিং ছিলেন আমাদের সাথে। আমরা একসাথে কাজ করেছি পুরো জিনিসটা নিয়ে। পলিসি কন্টিনিউটি হবে কিনা, এটার রাইট আনসার বা এক্সাম্পল হচ্ছে আজকে।
আমরা তো ইনভেস্টমেন্ট কনফারেন্স করছি কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে করছি না। আপনারা, আমি জানি না আপনারা আগে কোনো ইনভেস্টমেন্ট কনফারেন্সে এরকম অ্যাটেন্ড করেছেন কিনা যেখানে পলিটিক্যাল পার্টিগুলোকে আলাদা আলাদা মিটিং করার সুযোগ দেওয়া হয়েছে, প্রত্যেককে ইন্ডিপেন্ডেন্টলি তাদের ভিউগুলোকে শেয়ার করতে পেরেছে ইনভেস্টরদের কাছ থেকে। আমি শিওর ইনভেস্টররা তাদেরকে একই প্রশ্নটাই করেছেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে সরকার যে রিফর্মগুলো করার কথা বলছে এখন, সেই রিফর্মগুলো আপনারা কন্টিনিউ করবেন কিনা। তো আপনারা ইনভেস্টরদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওনারা এটাতে হ্যাঁ বলেছে না বলেছে। বাট আমার জেনারেল ধারণা, এবং আমরা এটা আগেও বলেছি, যে ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, জব ক্রিয়েশন, এটা আসলে সবার কমন ম্যান্ডেট। এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশন থাকার কোনো কারণ নেই। হতে পারে যে কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল কমিশন, এইসব ব্যাপারে যে রেকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে। বাট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভ করার ব্যাপারে আসলে ডিফারেন্ট মতামত থাকার কোনো কারণ নেই। বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার, সেটা লোকাল থেকে হোক, ফরেন থেকে হোক, এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার। জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ। সো এটা সবাই খুব ক্লিয়ারলি বুঝেন। তো আমার ধারণা যে আমি আশা করছি আপনারা ইনভেস্টরদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন, ওনারা তো ঘোরাঘুরি করছেন, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে পলিটিক্যাল পার্টিগুলো কি বলেছে। ওনারা আপনারা আমাদেরকে একটু জানিয়ে, ওনারা যদি বলে যে ওনাদের কন্টিনিউ করবে না তাহলে ওইগুলো আমরা করা বন্ধ করে দিই। আমি গোলাম কাজী রঘু বলছি এটিএন নিউজ থেকে। যে আপনি হয়তো শুনে থাকবেন যে কিছুক্ষণ আগে ভারতের একটি সিদ্ধান্ত বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেটি হচ্ছে যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশের যে পণ্য নেপাল এবং ভুটানে রপ্তানি করা যেত, এবং এই সুবিধাটি দীর্ঘদিন ধরে ভারত দিয়ে এসেছিলেন, হঠাৎ করে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে, অর্থাৎ ট্রান্সশিপমেন্ট সুবিধাটি তারা বাতিল করেছে। তো এই সিদ্ধান্তের ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক কিংবা ব্যবসা বাণিজ্য এবং রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা, সে ব্যাপারে আপনি একটু মতামত জানতে চাচ্ছি। আপনি নিউজটা আমাকে এইমাত্র ব্রেক করলেন, কারণ এটা আমি জানতাম না। আমি তো একটার পর একটা বাইল্যাটারাল মিটিং এর মধ্যে আছি, সো এই ব্যাপারে আমার একেবারেই ধারণা নেই যে ওনারা কি ডিসিশন নিয়েছেন, কেন ডিসিশন নিয়েছেন। সো এটা নিয়ে আমি আসলে খুব ডিটেইলে কমেন্ট করতে চাই না। আমি শিওর যে দেখেন, আমাদের তো ভারতের সাথে সম্পর্কটা পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে, অ্যাজ ইউ হ্যাভ সিন, এক সপ্তাহ আগে থেকে। সো আমি পার্সোনালি মনে করি যে এখন পুরো ট্রেড স্পেস যেটা, এখানে আমেরিকা একটা ডিসিশন নিচ্ছে, অনেকেই অনেক ধরনের ফাস্ট ডিসিশন নিচ্ছে, আবার আমার ধারণা অনেকগুলো ডিসিশন ওভারটার্নও করা হবে। সো আমি যেহেতু সব ডিটেলে আসলে জানি না, সো আমি কমেন্ট করতে পারছি না আসলে, সরি। বাট আই এম শিওর আমাদের টিম, আমাদের কমার্স অ্যাডভাইজার ইজ প্রবলি বেটার প্লেসড এই ব্যাপারে কথা বলার জন্য আপনার সাথে। সো প্লিজ আস্ক হিম দ্যাট কোয়েশ্চেন। থ্যাংক ইউ। আমি জহির রহমান, রিপোর্টার বিজনেস স্ট্যান্ডার্ড। এখানে আপনি এর আগে চায়না ভিজিট করেছেন, জাপানের ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। এখন যে একটা বড় টিম আসলে ব্যবসায়ী বিভিন্ন দেশ থেকে, আসলে তারা কোন খাতে বিনিয়োগ করতে আগ্রহী বাংলাদেশে, এটা যদি বলতেন, আর কোনো যদি ফিগার বলতে পারেন যে এই সেক্টরে এরকম বিনিয়োগে তারা আগ্রহী। কোন খাতে বিনিয়োগ করতে আগ্রহী? অনেক ইনভেস্টরের সাথে কথা হয়েছে, সো ইটস ভেরি ক্রস কাটিং। আই থিঙ্ক ইটস ভেরি হার্ড টু সে যে একটা স্পেসিফিক খাতে বিনিয়োগ করতে আগ্রহী। অবভিয়াসলি আমাদের স্ট্রেংথ হচ্ছে লেবার ইন্টেন্সিটি, রাইট? সো লেবার ইন্টেন্সিভ খাতগুলোতেই বিনিয়োগ করতে জেনারেলি আগ্রহী। সো আমি এখনও বলবো যে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসে তারা খুবই আগ্রহী। তারা বাংলাদেশের কনজিউমার মার্কেট টাচ করার জন্য যেসব সুযোগ আছে সেগুলোতে বেশ আগ্রহী। ফার্মাসিউটিক্যালে তারা আগ্রহ দেখিয়েছে। বেশ কিছু একদমই লাইট ইঞ্জিনিয়ারিং টাইপের যেসব জিনিসপত্র, এগুলোতে অনেক আগ্রহ দেখিয়েছে। সো ইটস ভেরি হার্ড ফর মি টু পিন ডাউন যে এরকম 2-3টা খাতি, খুবই মিক্সড গ্রুপ। আর আমি আগেও বলেছি যে এই ইনভেস্টমেন্ট সামিট ইজ আমাদের প্রথম ইনভেস্টমেন্ট সামিট। এই ইনভেস্টমেন্টের সামিটের মূল উদ্দেশ্য কত টাকার ইনভেস্টমেন্ট আসলো এটা এনশিওর করা না। সেটা হয়তো আমরা ইনভেস্টমেন্ট সামিট 2-তে গিয়ে এই ধরনের একটা গোল নিয়ে নামবো। এই ইনভেস্টমেন্ট সামিটের আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যে নেগেটিভ ন্যারেটিভটা এতদিন ধরে হয়ে আসছে সেটাকে আসলে পজিটিভে টার্ন করা এবং যত সম্ভব মানুষকে বাংলাদেশে নিয়ে আসা। আজকে একটু আগে আমি জার্মান টিমের সাথে বসেছিলাম, ওনারা তাদের 80-90% প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। তো ওনারা সবাই বলেছেন যে, আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের আর কি করা উচিত, মানে আমাদের জার্মান ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনার জন্য আর কি করতে হবে। ওনারা বলেছেন যে আরও বেশি জার্মানদেরকে বাংলাদেশে আনতে হবে। দ্যাট ইজ দি অনলি থিং উই নিড টু গেট ডান। সো আমাদেরকে আসলে আরও রেগুলার বেসিসে, মেবি আরও ফ্রিকোয়েন্ট বেসিসে, এত বড় করে ইনভেস্টমেন্ট সামিট করা দরকার নেই, কিন্তু আমরা কান্ট্রি টার্গেট করে করে যদি তাদের ডেলিগেশনগুলোকে আনতে পারি তাহলে খুব ভালো হয়। আমি জানি না আপনারা শুনেছেন কিনা যে মিনিস্ট্রি অফ কমার্স থেকে চায়না থেকে আমাদেরকে একটা চিঠি ইস্যু করা হয়েছে, গতকাল বা পরশু দিয়েছেন কমার্স যে এক্স সেক্রেটারি ওনাদের, উনি আমাকে চিঠিটা লিখেছেন যে উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় 200 চাইনিজ ইনভেস্টরকে নিয়ে বাংলাদেশে আসবেন
এবং ওনারা জেনুইনলি এরা সবাই ইন্টারেস্টেড ইনভেস্টার, ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান, তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি। সো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই নিড টু হ্যাভ দিস পিপল ফ্লাই ওভার। তাদেরকে আমরা যদি এরকম ফুল 360 একটা এক্সপিরিয়েন্স দিতে পারি, তাহলে তারা ফেরত গিয়ে হয়তো এই ডিসিশনগুলো নিতে পারবেন যে বাংলাদেশে কীভাবে ইনভেস্ট করা যাবে। আসসালামু আলাইকুম ভাই, লাস্ট কোশ্চেন মেহরাজ বলছিলাম এশিয়ান টেলিভিশন থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আপনার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে। আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার, এবং আমাদের যেই অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কিছু ইন্ডিজিনাস অলরেডি স্কিল সেটও আছে। তো আমরা কি সেটার উপর ভর করে আমরা ডেফিনেটলি মনে করি যে ঠিক যেই ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য বলছি, আরএমজির জন্য বলছি, লেদারের জন্য বলছি, সেম কনভারসেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন। অ্যান্ড আমাদেরকে ট্যাঙ্ক বানাতে হবে না, আমাদেরকে স্পেসশিপ বানানোর দরকার নেই, আমাদের ফাইটার জেট বানানোর দরকার নেই, বাট মেবি উই স্টার্ট ফ্রম মাচ স্মলেস্ট থিংস, অ্যাডভান্স রেডিও, ট্যাঙ্কের অ্যাক্সেল, একদম বেসিক জিনিসপত্র, বাট এগুলোরও কিন্তু হিউজ ডিমান্ড, স্মল বুলেটস, স্মল আর্মস, অনেক কিছু হতে পারে। সো আমাদের একটা বড় ইনিশিয়েটিভ এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনীর সাথে কাজ করছি, নৌবাহিনীর সাথে কাজ করছি, যে বাইরে থেকে এরকম ইনভেস্টর খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবেন। ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেম মডেলে, আমরা ওনাদের কাছ থেকে কেনার কমিটমেন্টটা করব, বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব। সো ওনারা রিজনালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন, এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করবো। বাট এইটা ইটস এ লং জার্নি। একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে, সিকিউরিটি পলিসি বলেন, ডিজিটাল ডেটা পলিসি বলেন, আইপি রাইটস বলেন, অনেক কিছু, অনেক বড় বড় ইস্যু আছে, সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে। তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে, হয়তো একটু সময় লাগবে, বাট ডেফিনেটলি সামথিং দ্যাট উই উড লাইক টু follow up on. Thank you very much.